দ্রুতগামী সময়ে অজানা অপচয়, অপরাধী বয়স, ভয় কি হয় কি হয়। দ্রুতগামী সময়ে অজানা অপচয়, অপরাধী বয়স, ভয় কি হয় কি হয়। কি হবে কে জানে, যে জানে সে মানে, জানাটুকু ভুলে ভরা শুধু অভিনয়ে দ্রুতগামী সময়। নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় এক পেশা ভিন্ন নেশা। মিকা রয়েছে আপনাদের সঙ্গে। আমরা জানি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন এমন একজন করে বিশেষ অতিথি যারা তাদের পেশাগত জীবনটা সামলানোর পাশাপাশি তাদের ভালো লাগার কাজ, তাদের প্যাশন, সেটাকে সমানভাবে সামলে চলেছেন, সেটার চর্চা বজায় রেখেছেন। তারা আমাদের ইন্সপায়ার করেন, তারা আমাদেরকে শেখান যে জীবনে ভালো লাগার কাজ থেকে কখনো সরে যেতে নেই। তারা সবসময় আমাদেরকেও উদ্বুদ্ধ করেন নিজেদের ভালো লাগার কাজ নিয়ে থাকতে, নিজেদের ভালো লাগার কাজ থেকে দূরে না যেতে। তাদের সাথে আড্ডা, গল্প, তাদের ভালো লাগার কাজের সাথে তাদের এই ভালোবাসাটা কি করে তৈরি হলো, সেই সব নিয়েই হয় আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আর আজকেও আমাদের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ অতিথি। পেশায় তিনি একটি বেসরকারি অফিসে কর্মরত হলেও তার নেশা গান। তাই এই কর্মব্যস্ত জীবন, চাকরি সব কিছু সামলে কিন্তু গানের চর্চাটাকে বেশ ভালো মতো বাঁচিয়ে রেখেছেন। আমাদের আজকের বিশেষ অতিথি হিমাদ্রি গোস্বামীকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। আর সবার আগে যে প্রশ্নটা করব, যে শুরুতেই একটা সুন্দর গান শুনলাম, তো এই যে গানের সাথে ভালোবাসাটা, এইটা তৈরি হলো কোথা থেকে? এটা বলতে গেলে একদম চলে যেতে হবে আমার ছোটবেলায় আমি আমাদের বাড়িতে চিরকালই আমার বাবা মা দুজনেই গান ভীষণ শুনতে ভালোবাসতো, আর আমাদের বাড়িতে গানের চর্চাও হতো। এবং একটা সময়তে আমার জন্মের অনেক আগে থেকেই আচার্য জয়ন্ত বোস, হৈমন্তী শুক্লা আমাদের বাড়িতেও আসতেন। আমাদের বাড়িতে 650 বছরের কৃষ্ণ মূর্তি আছে, সেখানে গানের আসর বসতো। সেই সমস্ত ছোটো থেকে ওই সমস্ত গল্পগুলো শুনে আমি বড় হয়েছি। এবার জন্মের পর থেকে যখন একটু বোধ বুদ্ধি হয়েছে তখন শুনতাম গানগুলো। একদিন তখন কিন্ডার গার্ডেনে পড়ি, তখন ওই টেবিল বাজিয়ে একটা গান গাইছিলাম নিজের খেয়ালি, যা শুনেছি, যেমন বাচ্চারা হয়, যা শোনে তাই করে, যা শুনেছি তাই গিয়েছি। ওইটা আমার প্রিন্সিপাল শুনেছিল, শুনে তারপরে আমার মাকে ডেকে পাঠায়, ডেকে বলে যে এরকম গান গাইছে, ওকে গানের স্কুলে ভর্তি করান। সেই থেকে গান শেখা শুরু হলো, তারপরে আস্তে আস্তে শিখতে 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 আজকে এখানে। না, কখনো এরকম মনে হয়নি যে গান গাওয়াটাকেই পুরোপুরি পেশা বানানো যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই এখনো মনে হয় গান গাওয়াটাকেই পেশা বানানো যেতে পারে, কিন্তু এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। গান গাইতে চাইলেই তো গাওয়া যায়, বা গাইতে চাইলে পেশা করা যায় এমনটা নয়। কারণ একটা সময় অবধি ক্যাসেট বিক্রি হতো, তারপরে সিডিও ছিল, কিন্তু এখন যে সিস্টেমটা চলে এসছে পুরোটাই অনলাইন সেন্ট্রিক চলে এসছে, পুরোটা অনলাইন ভিত্তিক। তো যতক্ষণ না একজন শিল্পী, যতক্ষণ না পর্যন্ত তার কোনো গান ভাইরাল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কিন্তু ভাবাই উচিত নয় সে গানটাকে নিয়ে সেটা পেশা করবে। কারণ ভাইরাল হলে তবেই পরিচিতিটা পাবে, তারপরে গিয়ে জিনিসটা হওয়া। যতদিন না হচ্ছে ততদিন তো চালিয়ে যেতে হবে লড়াইটা। না, সে বিষয়ে কিন্তু আমরা জানি হিমাদ্রির অলরেডি একটা ইউটিউবে চ্যানেল আছে, আর সেখানে বেশ গান ভালো মতো আসে। তবে দর্শকদের জন্য আরেকটু সেটা নিয়ে আলোচনা হয়ে যাক। তো পার্টিকুলার কোন জনারটা নিয়ে কাজ করা হয় সবচেয়ে বেশি? আমার সব থেকে ভালো লাগে নিজের সুর করা, নিজের কম্পোজিশন, ওটা ভালো লাগে। আর রবীন্দ্রনাথের গান, নজরুল ভালো লাগে, খুবই ভালো লাগে। না, যখন নিজের সুর করা, নিজের কম্পোজিশনের কথাটা উঠলো, তখন আমার মনে হয় আড্ডাটা ফার্দার এগোনোর আগে এরকম একটা কম্পোজিশন শুনে নেওয়া সবচেয়ে ভালো। তো দু লাইন হলেও দর্শকদের জন্য একটু শুনিয়ে দেওয়া যাক। ঠিক আছে। কে যে কাকে চায় পেয়েও হারায় পড়ে থাকে পোড়া মন, কে যে কাকে চায় পেয়েও হারায় পড়ে থাকে পোড়া মন, কত দল ছুট পরিণতি, ভাঙা বেওয়ারিশ অনুভূতি, সব পড়ে থাকে একা হাত ছাড়ে প্রিয়জন, কে যে কাকে চায় পেয়েও হারায় পড়ে থাকে পোড়া মন। অসাধারণ কম্পোজিশন।
পুরো গানটা শুনলে আশা করি আরো ভালো লাগবে। তো আমরা চেষ্টা করব যাতে দর্শকদের কাছে পুরো গানটাও, যতজন এই এপিসোডটা দেখছেন তাদের সবার কাছে পুরো গানটাও পৌঁছানোর, তো সেটার লিংক আশা করি আমরা অ্যাটাচ করে দিতে পারবো। অবশ্যই অবশ্যই। তবে এখান থেকে আরেকটা প্রশ্ন, এই যে গানটা যখন কম্পোজ করা হচ্ছে, কোন জিনিসগুলো সবচেয়ে বেশি ইন্সপায়ার করেন? কম্পোজ যখন করছি কোনো কিছু ভেবে কম্পোজ করি না। আমার ক্ষেত্রে যেটা হয়, মানে আমি কোনো একটা কাজ করছি, কাজ করতে করতে হঠাৎ করে একটা মাথায় সুর এলো, এবার সুরটা নিয়ে এবার সুরের সাথে হালকা কিছু কথাও আসে, বা সেই কথাটা একদম মানে খুব, আমি যেহেতু ভালো লিখতে পারি না, মানে আমার গান লেখাটা অতটা ভালো আমার হয় না আর কি, এর কারণে সুরের সাথে কথা আসে, আমি বুঝতে পারি যে এই সুরটা এই থিমের ওপর হতে পারে। তো সঙ্গে সঙ্গে ওই যদি মোবাইল থাকে মোবাইল, না রেকর্ডার থাকে রেকর্ডারে রেকর্ডিংটা করে নিলাম, সুরটা করে নিয়ে তারপরে আমার যে লিরিসিস্ট আছেন বা যারা লিখতে পারেন তাদেরকে দিয়ে বলি যে এটা এই থিমের ওপর হবে। তো এরকমভাবে গান সুরটা অটোমেটিক্যালি চলে আসে, মানে কোনো প্ল্যান করে যে এটা এইভাবে বসলাম, এটা তানপুরে বসলাম কি গিটারে কর্ডস নিয়ে বসলাম, মানে এরকমভাবে হয় না, অটোমেটিক্যালি আসে। এটা একদম অন্তর থেকে আসে, ভেতর থেকে এই অন্তর থেকে সুরটা আসে বলেই বোধহয় গানটার ভেতরে এত প্রাণ থাকে, আর সেটার মধ্যে মানে সব ইমোশনটা এই জন্য বোধহয় আরো বেশি জমে। এখান থেকে একটা বিষয় নিয়ে খুব কৌতূহল জাগছে, তো গানের চর্চাটা এতদিন রয়েছে, কম্পোজ করা, সুর করা মানে বেশ অনেক দিনের শক্তপোক্ত জার্নি। তো এখানে খুব ইন্সপায়ারিং ক্যারেক্টার বা যাদের খুব ইম্প্যাক্ট আছে গানটাকে নিয়ে আরো এগোবার পেছনের চিন্তা ভাবনায়, এরকম কারোর কথা আছে? প্রথম কথা হচ্ছে আমি যাদের কাছে গান শিখেছি, আমার সঙ্গীত শিক্ষা শুরু হয়েছে ডক্টর শ্রীকুমার চ্যাটার্জির কাছে, রবীন্দ্রসঙ্গীত। তারপরে ডিরেক্টলি না শিখলেও অনেক কিছু আমাকে উনি শিখিয়েছে, নচিকেতা চক্রবর্তী। তারপরে আচার্য জয়ন্ত বোস, বর্তমানে সৌম্য বসু, এনাদের কাছে আমি গানটা, সঙ্গীতটা শিক্ষাটা পেয়েছি। এবার কম্পোজিশনটা এসছে আমার নচিদার গান শুনে প্রচুরভাবে আমাকে প্রভাবিত করেছে। নচিদার গান মানে ভীষণভাবে। তাও নচিদার গানে সবাই নচিদাকে নীলাঞ্জনা, বৃদ্ধাশ্রম এই গানগুলোকে যেমন প্রচণ্ডভাবে প্রভাব ফেলে, আমার তেমনি নচিদার আমার গানে একটা অ্যালবাম আছে, সেখানে অনেক কিছু গজল ধর্মী কিছু গান করছে। এছাড়া আমি ছোটবেলাতে গুলাম আলী প্রচুর শুনেছি, এখনো শুনি। এতগুলো মানুষের তাদের সঙ্গীত চিন্তা, তাদের সঙ্গীত শিক্ষা, তারপরে এতগুলো মানুষের ইন্সপিরেশন, নিজের জীবন কি দেখছি, আর তারপরে চেষ্টা করতে করতে এতগুলো মানুষের ক্যারেক্টারের অবদান রয়েছে আমার সুরের পেছনে। আর কোনো পার্টিকুলার ঘটনা যেটা বেশ গান নিয়ে ভাবনা চিন্তা করতে আরো বেশি ঠেলে এগিয়ে দিল যেন? মানে কি রকম? মানে কোনো একটা ঘটনা, কোনো একটা ইনসিডেন্ট যেটা হওয়ার পরে মনে হলো যে না, গানটাকে নিয়ে থাকতেই হবে, এবং এই যে গান কম্পোজ করা, নিজের মতো করে কাজ করা গান নিয়ে, এইটার জন্য আরো বেশি ইন্সপায়ার হয়ে গেল। প্রথম হচ্ছে আমি মানে গান শিখছিলাম, আচার্য জয়ন্ত বসুর কাছে গান শিখছিলাম, শিখতে শিখতে হঠাৎ করে মনে হলো যে আচ্ছা, গানটাকে নিয়ে যদি থাকা যায় তাহলে কিভাবে কেমন হয়। মানে হঠাৎ করে এটা এরকমই ভাবনা চিন্তা, খুব ছেলে মানুষই ভাবনা চিন্তা হলো, প্রথমত শুনতে লাগলো, কিন্তু ওটাই থেকেই। তারপরে আমি গুরুজিকে বললাম যে এরকম করলে কেমন হয়। তারপরে ভাবনা চিন্তা করতে করতে না, এটা একটা গান গেয়ে দেখি, নিজের একটা গান হয়ে দেখুক না। তারপরে আমার একজন দাদা আছেন, সৌর্যদীপ সান্যাল, হয়তো এখানে এসছেন আগে। সৌর্যদার এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সৌর্যদাকেও কিন্তু আমরা আমাদের একটা এপিসোডে পেয়েছিলাম, সৌর্যদীপ সান্যাল। অসাধারণ গান নিয়ে আড্ডা নিয়ে বেশ জমজমাট একটা এপিসোড ছিল, আর সেটারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আশা করি দর্শকরা সেটা অলরেডি দেখে ফেলেছেন, কিন্তু যারা দেখেননি অবশ্যই দেখে আসুন, কারণ এরম জমজমাট এপিসোড সচরাচর কিন্তু পাওয়া যায় না। এবার সৌর্যদাকে আমি মানে হঠাৎ করেই ফোন করি, দাদা এরকম একটা ব্যাপার, আমি একটা নিজের গান করব, তুমি একটা গান দাও না। তখনও আমার কিন্তু সুর হয়নি, মানে সুর করে রেখেছি, রিলিজ করার মতো সাহসটা তখনও হয়নি। সৌর্যদা গান দিল, প্রথম গান শীত বসন্ত বলে একটা গান আছে, সেই গানটা হলো। তারপরে ভাবলাম যে না, এটা নিজের সুর করে দেখি। তো সুর করলাম, ম্যাক্সিমাম গান আমার সৌর্যদার লেখা, আমার সুর। তো তারপরেই নিজে নিজে গানগুলো তৈরি করা। তারপরে আমার ভাবনার সাথে সৌর্যদার ভাবনা ভীষণভাবে মেলে, তার সাথে মেন্টালিটি খুবভাবে ম্যাচ করে, মানে প্রচুর আড্ডা হয় সৌর্যদার সাথে আমার, যে কারণে এইভাবেই। তুইও কি কোনোদিন ফাঁকা সেন্ট্রাল এভিনিউ ফাঁকা দেখেছিলি? বহুবার। এই জন্যই কিন্তু চিন্তা ভাবনাটা ম্যাচ করে। সেন্ট্রাল এভিনিউ ফাঁকা যেমন দেখেছি, ভোরবেলায় এই আমাদের শীতকালে এখনো কুয়াশা সিজনটা বোধহয় আসেনি, কুয়াশা সিজনটাতে কোনোদিন যদি
পারো একবার একদম ভোরবেলা 4-5টা নাগাদ ময়দান, তারপরে ইলিয়াট পার্ক থেকে যে রাস্তাটা টুয়ার্ডস ভিক্টোরিয়ার দিকে যাচ্ছে ওই রাস্তা দিয়ে একবার হেঁটে দেখো, মানে একটা মানুষ নেই, গায়ে একটা শাল থাকবে, শুধু গাড়ি, মানে ব্যস্ত শহরের গাড়ি ঘোড়াগুলো বেরিয়ে যাচ্ছে পরপর পরপর, কেউ পিছু করার নেই, কারোর সাথে কথা বলার নেই, মোবাইল ফোন সুইচ অফ, ওই অবস্থায় ভোর 4-5টা নাগাদ একবার হেঁটে দেখো, একটা অদ্ভুত অনুভূতি। হ্যাঁ, তো এইরকম কোনো দিনে এরকম ফাঁকা জায়গায় হাঁটতে হাঁটতে কি সুর জেগেছে? তো বহুবার। সেরকম একটা সুর একটু শুনিয়ে দেওয়া যায়। শোনা যেতে পারে। চেনা পথে চেনা ক্ষতে হেঁটে চলা কোনো মতে, এ জখমের কোনো মলম আজও পাইনি দুনিয়া। কি অনুসন্ধানে আমি পুরনো পাড়াতে থামি, আছে কি সেই নাকি সে নেই, সে প্রশ্নের হারালো খেই, অবসরে একা ঘরে ঘুরে মরে জোড়ো হাওয়া। ধুলো মাখা ছেলেবেলা মনে রাখে অবহেলা, বেড়ে ওঠা অভিমানে অনুভূতি করে খেলা। এটুকুনি থাক, বাকিটা শুনতে হবে। বাকিটা শুনতে হবে না। এই যে খালি গলায় এইভাবে এপিসোডটাকে জমিয়ে তুলছে, তো এখানে কিন্তু শিল্পীর একটা অন্যরকম সার্থকতা এবং শিল্পীর একটা আলাদা দক্ষতা না থাকলে এইভাবে খালি গলায় সোজাসুজি দর্শকদের সামনে এপিসোডটাকে এরকম জমজমাট করে তোলা যায় না। আচ্ছা, এই যখন ধর সূর্যদার কথা শুনলাম, যাদের থেকে ইন্সপায়ার হয়েছিস তাদের কথা শুনলাম, যখন মোটামুটি ভাবা হলো যে গান নিয়ে এগোবো, গান নিয়ে অনেক কিছু করব, সেই সময় আশেপাশের লোকজনের দিক থেকে সাপোর্টটা কেমন ছিল বা এমনি রিয়াকশন কেমন ছিল? প্রথম কথা হচ্ছে, আমি প্রথমেই বলেছি, আমি নচিদার মানে আদর্শ ভীষণভাবে আমাকে প্রভাব ফেলেছে। নচিদার আদর্শকে যারা খুব ভালোভাবে হার্ডকোর ভাবে মানে, তারা না কাউকে পাত্তা দেয় না, তারা না খুব কেয়ার করে না, আমি যা বলবো তাই হবে, আমি নিয়ে আমার জীবন আমি যা ইচ্ছে তাই করতে পারি, এই ভাবনা চিন্তাটা চিরকাল ছোট্ট থেকেই ছিল। যবে থেকে নচিদার গান শোনা শুরু হয়েছে, সেই ক্লাস 11 থেকে, তখন থেকেই ছিল, ফলে ওই অ্যাটিটিউডটা ছিল। এছাড়া আমার বাবা মা চিরকালই প্রচণ্ড সাপোর্ট করতো। আমি মাকে বলেছি, মা আমি গান করব, গান গাইতে চাই, তোর জীবন তুই করবি, কর না, অসুবিধা কি আছে। মানে সাপোর্ট আমি সবারই পেয়েছি। এবার কারোর যদি আপত্তি থেকেও থাকে, সে আমার অ্যাটিটিউড শুনে জানে যে আপত্তি করেও লাভ নেই, পাত্তাই দেবে না। আচ্ছা, এই যে এখন একটা প্রাইভেট ফার্মে চাকরি হয়েছে, তো কাজের তো চাপ থাকেই, ভালো, তো সেটার সাথে গানের চর্চাটা চালিয়ে যাওয়া, এইটা কিভাবে সামলাস? অফিসের একটা নির্দিষ্ট টাইম থাকে, যে কারোর 10টা থেকে শুরু হয়, কারোর ডিউটি 1টা থেকে শুরু হয়, কারোর 11টা, বিভিন্ন টাইম থাকে। সাধারণত প্রাইভেট সেক্টরে থাকে 9 ঘন্টা ডিউটি মতো করতে হয় আর কি। 9 ঘন্টা যদি বাদ দিয়ে দিই, যাতায়াতে 2 ঘন্টা, 10-11 ঘন্টা, 11 ঘন্টা বাদ দিয়ে দিলাম, 24 ঘন্টা থেকে 11 ঘন্টা বাদ দিয়ে দিলে বাকি ঘন্টার মধ্যে 7 ঘন্টা ঘুম থাকলে, ঘুমোলে বাকি টাইমটা কিন্তু গানের সাথে দেওয়া যায়। ইচ্ছেটা থাকা খুব জরুরি, জেদ থাকাটা দরকার। শখ যদি আমার কাছে, আমি একটা জিনিস করব, মানে ধরো গান করব, সেই গানটা করবো যদি আমার শখ হয়ে থাকে, তাহলে গান হবে না, আমাকে গানটা করতে হবে। নাওয়া খাওয়া ভুলে যে কোনো কিছুর মূল্যে যে কোনো কিছু অবদান, যে কোনো কিছু স্যাক্রিফাইস করা যেতে পারে। আমি কিছু জানি না, আমার ওটাই চাই, ওই জেদটা থাকতে হবে, তবে গিয়ে হবে। শুধু শুধু গান কেন, কেউ যদি আবৃত্তি করতে চায়, কেউ যদি ফটোগ্রাফি করতে চায়, কেউ যদি আঁকতে চায়, প্রত্যেকটা জিনিসের শিল্প মানে জেদ থাকতে হবে, জেদ ছাড়া হয় না, জেদ ছাড়া শিল্প হয় না। আশা করি এই কথাটা কিন্তু দর্শকরাও মাথায় নেবেন, এবং যারা কাজের চাপে নিজেকে একটু বুঝিয়ে, নিজেকে নিজে এক্সকিউজ দিয়ে নিজের ভালো লাগার কাজটা থেকে সরে যাচ্ছেন, তারাও বোধহয় একটুখানি ইন্সপায়ার হবেন, তারাও এইভাবে হয়তো ভাবতে শুরু করবেন যে এক্সকিউজের জায়গা নিয়ে আমাকে যদি করতে হয়, আমার যদি সত্যিই ভালোবাসা থেকে থাকে সেটার প্রতি, আমি যেন তেন উপায়ে বজায় রাখবো। এখানে একটা জিনিস বলার, যে আজকে আমি পড়াশোনা শিখেছি, আমি জানি যে আমি এটা 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 পারি, ধরো কেউ কেউ হয়তো একাধিক জিনিস পারে। আজকে আমি যদি শুধুমাত্র গানটা পারতাম, আমি ধরো গান ছাড়া কিচ্ছু জানি না, আমি পড়াশোনা তো কিছু করতে পারছি না, কিচ্ছু জানি না আমি, আমার কিন্তু গানটা ছাড়া কোনো সম্বল থাকতো না।
ওটাই আমায় করতে হতো। তখন কিন্তু আমার বলার জায়গা থাকতো না যে গানটা পারি না, অন্য কিছু দেখি, গানটা তো সময় দিতে হচ্ছে না, তাই অন্য কিছু দেখি, এটা কোনো কথা না। তাই করতেই হবে, এই জেদটা থাকতে হবে, পরিস্থিতির চাপে না হারিয়ে গেল। এই যে ন্যাকা ন্যাকা কথাবার্তাগুলো অনেকে বলে না, ভীষণ ফালতু লাগে শুনতে এই কথাগুলো। মনে হয় এগুলো এক একটা বড় বড় অজুহাত, অজুহাত ছাড়া নয়। আর কোনো কিছুই স্ট্রাগল ছাড়া বা কষ্ট ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। যা এমনি এমনি ফ্রিতে হয়ে যায় সেটার কোনো মূল্য থাকে না। অবশ্যই। আর তবে কিন্তু এই যে খুনি কথাবার্তাটা হলো, এর মাঝখানে জেদ নিয়ে কথা হলো, নিজের জোর মানসিক সেটা নিয়েও কথা হলো, তার পাশাপাশি কিন্তু আর একটা ছোট হিন্ট পাওয়া গেল, গানের পাশাপাশি অঙ্কতেও বেশ ভালো আর কি, জোরদার। না মানে যেভাবে দিনের অঙ্কটা, ঘন্টার অঙ্কটা বোঝানো হলো। না না না, অঙ্কে আমি একদমই ভালো নই। ওই একবারই ওই মাধ্যমিকে 91 পেয়েছিলাম, ব্যাস। আর না, অঙ্কের থেকে দূরে থাকো বাবা। মাধ্যমিকে 91, তাতেও বলছে আর কি অঙ্কে ভালো না। তারপরে অঙ্ক থেকে সরে গেছিলাম, তারপরে অঙ্ক আছে নেই, আমি পালিয়ে গেলাম। না এমনি পড়াশোনা কি নিয়ে? ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, মাস্টার্স হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে। তারপরে বাকি মানে একসাথে কিন্তু অনেক দিকে ছড়িয়ে দেওয়ার মতো প্রতিভা, মানে কিছু না, যেটাই চেষ্টা করেছি হয়েছে। না পড়াশোনা একদিকে, আর একদিকে গানের চর্চা, এবং এই যে জেদ টিকিয়ে রাখার চেষ্টা, এটা কিন্তু সত্যি ইচ্ছা শক্তির পাশাপাশি মানসিক জোরটাও দরকার হয়। হ্যাঁ, মানসিক জোরটা খুব দরকার পড়ে। একটা জিনিস বুঝতে হবে যে কোনো একটা জিনিস, আমি আজকে যদি একটা বট গাছ কিন্তু হাজার ঝড় রোদ এত কিছু প্রাকৃতিক বিপর্যয় সামলেও সে দাঁড়িয়ে থাকে। অথচ যে লতানে গাছগুলো, সেই গাছগুলো কিন্তু বট গাছকে বা কোনো একটা গাছকে অবলম্বন করে দাঁড়িয়ে থাকে। বট গাছের মতো হতে হবে, যত যাই হোক না কেন আমি সরবো না, আমি দাঁড়িয়ে থাকবো, কোনোভাবে সরানো যাবে না, এই জেদটা থাকার দরকার। আর এই যে ভালো লাগার কাজটা, সেটাকে যদি বজায় রাখা যায়, সেটাকে যদি শক্ত হাতে ধরে রাখা যায়, তাহলে কিন্তু সেটাই ওই বটগাছের মজবুত শিকড়টা হয়ে যাবে, যেটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে এবং কোনোভাবেই আমাদের ঝড়ঝাপটাতেও হেলে পড়তে দেবে না। আচ্ছা, বেশ আড্ডাটা জমে উঠেছে, গান, আড্ডা, অনেক রকম কথা, মাঝে মধ্যে আমরা একটু দার্শনিক আলোচনাতেও চলে যাচ্ছি। আর তার মাঝখান থেকে একটু প্রশ্ন উত্তরে ফিরে আসি। এই যে এতদিন হলো ইউটিউবে নিজের চ্যানেল বানিয়ে নিজের কম্পোজ করা গান ছাড়া হচ্ছে, এখান থেকে দর্শকদের রিয়াকশন কেমন পাওয়া হয়েছে এখনো অবধি? আমি যতগুলো ভিডিও আমি ছেড়েছি, প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা রকম, অতগুলো জিনিসের কাজ করেছি, ভালো পেয়েছি এখনো অবধি, খুবই ভালো রেসপন্স পেয়েছি। এবার আরও ছাড়তে হবে, কন্টিনিউটি বজায় রাখতে হবে, তবে গিয়ে আরও মানুষের কাছে পৌঁছানো বাকি আছে, এখনো অনেক পথ চলা বাকি আছে, অনেক। না আমরা কি অদূর ভবিষ্যতে ইউটিউবের বাইরে গিয়েও কোনো সিরিজে বা রূপলী পর্দার কোথাও তোর কম্পোজিশন দেখতে পাবো, এরকম কোনো প্ল্যান আছে? সময় বলবে। তার মানে প্ল্যান আছে, আর সেটা বলে দিল যে প্ল্যান আছে, এবং সেটার জন্য আগাম শুভকামনা রইল, এবং আমরা অনেক আশা নিয়ে রইলাম। আশা করি আমাদের সবার খুব ভালো লাগবে। আর সত্যি যারা এইভাবে চাকরি জীবন সামলে, সব কিছু সামলে ভালো লাগার কাজটাকে টিকিয়ে রেখেছেন, তাদের সেই ভালো লাগার কাজটা যখন কোথাও গিয়ে প্রতিষ্ঠা পায়, সেটা কিন্তু শুধু তাদের জন্য না, যারা সংস্কৃতি মনস্ক মানুষ, তাদের সবার জন্য একটা ভালো লাগার জায়গা, একটা নতুন স্পেসের তৈরি হয়ে যায়। তো যাই হোক, আমাদের আড্ডা খুবই জমে উঠেছে, সঙ্গে মাঝখানে সুন্দর গান তো আমরা আড্ডার সাথে ফ্রি পাচ্ছি। তো এরকম আড্ডা জমে উঠলে এবং খালি গলায় এইভাবে গানের আসর জমিয়ে দেওয়ার মতো একজন অতিথি পাওয়া গেলে এপিসোড শেষ করতে একদমই ইচ্ছা করে না, কিন্তু সময় তো ধরা বাঁধা, এপিসোডের শেষের দিকে আমাদের এগোতেই হবে। তাই শেষ পর্বের আগে আমি হিমাদ্রিকে অনুরোধ করব দর্শকদের জন্য যদি আরেকটু গান শুনিয়ে দেওয়া যায়। তিনটে গান মতো শোনালাম, তিনটে গান নিয়ে একটু অন্যরকম দার্শনিক ভাবনা চিনতে, এবং বলা বাহুল্য তিনটে গানে লিরিসিস্টই সূর্যদা। প্রথম যে গানটা দ্রুতগামীর সময়, ওটা আমার সুর নয়, ওটা সূর্যদারই লেখা ও সুর। বাকি দুটো গান আমার সুর, দাদার লেখা। এবার একটু আমি আর একজন লিরিসিস্টের কথায় আসি, যার লেখাগুলো দার্শনিক না হলেও
যার লেখাগুলো ভীষণভাবে মনকে খুব ছোঁয়। যেমন আমি একটা গানের কথা মনে পড়ছে, সেই গানটা গাইবো। তখন আমি চাকরি বাকরি করি না, তখন পড়াশোনা করছি, তখন পাবজি খেলছি আমি। আফটার অল তো জেনজি, বুঝতে হবে। তো পাবজি খেলছিলাম, পাবজি খেলতে খেলতে হঠাৎ করে মাথায় হলো আচ্ছা এরকম টাইপের যদি শ্যুটটা করা যায় কেমন হয়। সঙ্গে সঙ্গে পাবজি সব গেম টেম বন্ধ, গিটারটা নিয়ে বসে কর্ডস করলাম, কর্ডস করে পাঠিয়ে দিলাম তাকে। সেই গানটা শোনাচ্ছি। সেই গানটা একটা বিরাট বড় গল্প আছে, পরে বলবো। একটা মেয়ে স্বপ্ন যার নীল, যে আকাশে রোদের মিছিল, সে জানে জীবনের মানে নিজের মতো করে। একটা মন গল্প অজানা, কেউ খুঁজলে কিছু পাবে না, খানিক অবাধ্য আর খানিক বাউন্ডুলে। এমনে গল্পগুলো বাঁধলে বাসা, মন খারাপই স্বপ্ন আসা, রাত জাগা তারাগুলো জানে। এদিকে বসন্ত ডাক দিলে গালে চুমু এঁকে দিয়ে চুপি সারে বলছি কানে কানে। এদিকে ভাবনাগুলো জট পাকালে বড্ড বেশি খামখেয়ালে হারিয়ে ফেলি যে আজ ভাষা। তবুও দিব্যি করে বলছি আমি, সাক্ষী রেখে পাগলামি, রূপ কথা নয় ভালোবাসা। অসাধারণ। আর বেশ কি বলবো, একটা হালকা মেজাজের গান আর মোমেন্টটা পাল্টে দেয়। কিন্তু গানটা শুরু করার আগে বলেছিল গানের পেছনে একটা গল্প আছে, সেই গল্পটা শুনতে। এই গল্পটা হচ্ছে, এই গানটা আমি বানালাম, বানানোর পরে অ্যারেঞ্জমেন্ট হলো। এই অ্যারেঞ্জমেন্টটা খুব প্রফেশনাল ভাবে অ্যারেঞ্জমেন্ট আমরা করিনি, নিজেরা বন্ধুদের মধ্যে করে নিয়েছিলাম। করে নিয়ে এবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ভিডিওগ্রাফি করতে হয়, বাজেট কম, কি করব, প্রফেশনাল মডেল রাখা যাবে না, না 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 একদম নয়। তো আমি কলেজের এক বান্ধবীকে বললাম, তার সাথে আমার যোগাযোগ সেভাবে ছিলই না, তা সে মডেলিং করে আমি জানি। টেক্সট করলাম যে এরকম করবি, বলছে হ্যাঁ করব। ভিডিওটা হলো। এর ঠিক কিছুদিন পরেই, মানে কয়েক মাস পরেই, ওই মেয়েটিকে আমি বিয়ে করে ফেললাম। খুব 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 মানে খুব অদ্ভুতভাবেই বলছি, কিন্তু ওই গানটার পরেই আমাদের বিয়েটা হয়েছে, তারপরেই প্রেমটা হলো, তারপরেই মানে এই গানটাই আর কি দায়ী। এই গানটা মানে আমাদের মানে লিটারেলি এই গানটা প্রি ওয়েডিং এর মতো হয়ে গেছে আমাদের। অথচ আমিও জানতাম না, সেও জানতো না, সময় ফেরে সব হয়ে গেছে। না, এটা কিন্তু সত্যি খুব সুন্দর ব্যাপার। মানে নিজের কম্পোজ করা গানটাই যখন প্রি ওয়েডিং ভিডিও হয়ে যায়, সেটার থেকে ভালো বোধহয় কিছু হয় না। যাই হোক, আড্ডাটা খুব ভালো জমে উঠেছে, কিন্তু দুঃখজনকভাবে সময় তো ধরা বাঁধা, তাই এপিসোডটা আমাদের শেষ করতেই হচ্ছে। ওঙ্কার বাংলার তরফ থেকে হিমাদ্রিকে অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা এপিসোড, এত জমজমাট একটা এপিসোড আমাদের এবং দর্শকদের উপহার দেওয়ার জন্য। আর দর্শকদের জন্য শেষে একটা কথা আবারও বলবো, যেটা ভালো লাগার কাজ, যেটা ভালোবাসার কাজ, যেটা আপনার প্যাশন, সেটাকে কিন্তু বাধা বিপত্তি, অনেক সমস্যা, সব কিছুর মাঝখানেও বজায় রাখার চেষ্টা করুন, কারণ দিনের শেষে সেটাই আপনাদের ভালো রাখবে। আর আমাদের এই ভালো থাকাটা বোধহয় এই যান্ত্রিক যুগে ভীষণ দরকার। সবাই আমরা কেরিয়ার ওরিয়েন্টেড, সবাই কেরিয়ারের পেছনে ছুটছি, কিন্তু দিনের শেষে যখন এই ভালো লাগার জিনিসটার সঙ্গে আমরা থাকছি, আমাদের এই সারা দিনের গ্লানি, আমাদের এই ইঁদুর দৌড়ের যে ক্লান্তি, সেটা কিন্তু এটাই একমাত্র ভুলিয়ে দিতে পারে। যাই হোক, সবাই সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।